চলুন আজ এমন একজনের কথা বলি যাকে বলা হয় একাই একটা জাতিকে নতুন করে গড়ে তুলেছিলেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। ভাবুন তো, স্বয়ং রবীন্দ্রনাথ ঠাকুর তার সম্পর্কে কি বলেছিলেন। তিনি বলেছিলেন, অবাক লাগে ঈশ্বর কিভাবে ৪০ মিলিয়ন বাঙালি তৈরি করতে গিয়ে একজন মানুষ তৈরি করলেন। মানে শুধু এই একটা কথাই বুঝিয়ে দেয় তিনি ঠিক কতটা বড় মাপের মানুষ ছিলেন। আমরা তো তাকে বিদ্যাসাগর নামেই চিনি, তাই না? কিন্তু তার আসল নাম ছিল ঈশ্বরচন্দ্র বন্দ্যোপাধ্যায়। বিদ্যাসাগর মানে জ্ঞানের সাগর, এই উপাধিটা তিনি পেয়েছিলেন। আসলে কলকাতার সংস্কৃত কলেজে সংস্কৃত আর দর্শনে তার এতটাই পাণ্ডিত্য ছিল যে সবাই তাকে এই নামেই ডাকতে শুরু করে। কিন্তু তিনি শুধু একজন পণ্ডিত ছিলেন না, একদমই না। তিনি ছিলেন তার চেয়েও অনেক বড় কিছু, আধুনিক ভারতীয় সমাজের একজন স্থপতি, যার হাত ধরে একটা নতুন যুগের শুরু। কিন্তু প্রশ্নটা হল, কিভাবে একজন মানুষ একাই একটা গোটা সমাজকে নতুন করে গড়ে তুলতে পারেন? চলুন সেটাই দেখি। তো তার এই জাতি গঠনের কাজের প্রথম ধাপটা ছিল মানুষের চিন্তাভাবনার সংস্কার, মানে একটা নতুন সমাজের জন্য বুদ্ধিবৃত্তিক ভিত্তি তৈরি করা। আর এই বিশাল কাজের শুরুটা তিনি করেছিলেন আমাদের ভাষা দিয়ে। দেখুন, বিদ্যাসাগর খুব ভালো করে বুঝেছিলেন একটা জাতিকে যদি এক করতে হয় তাহলে সবার আগে তার ভাষাকে সহজ করতে হবে। তখনকার বাংলা বর্ণমালা কিন্তু বেশ জটিল ছিল, একদম গোছানো ছিল না। তিনি প্রথম বাংলা লিপিকে একটা সহজ যুক্তিসঙ্গত চেহারা দিলেন। আর এতেটি হল সাধারণ মানুষের জন্য শিক্ষার দরজাটা খুলে গেল। আর সেই শিক্ষার প্রথম ধাপ হিসেবে তিনি আমাদের হাতে তুলে দিলেন বর্ণ পরিচয়, যা আজও আমরা ব্যবহার করি। এইভাবেই কিন্তু জন্ম নিল আধুনিক বাংলা গদ্য। আর শুধু ভাষা নিয়েই তিনি থেমে থাকেননি, শিক্ষার ভেতরে কি পড়ানো হবে সেটাও তিনি আমূল বদলে দিতে চেয়েছিলেন। ওই যে মধ্যযুগীয় পুঁথিগত বিদ্যা শুধু মুখস্থ করা, তিনি এর ঘোর বিরোধী ছিলেন। তার লক্ষ্যটা ছিল পরিষ্কার, এমন শিক্ষা দিতে হবে যা মানুষকে যুক্তিবাদী করে তুলবে, কুসংস্কার থেকে মুক্ত করবে। আর তাই তো তিনি পাঠ্যক্রমে নিয়ে এলেন ইউরোপীয় বিজ্ঞান, জন স্টুয়ার্ট মিলের লজিক, ফ্রান্সিস বেকনের সায়েন্টিফিক মেথড। ভাবা যায়? ভাষার পর এবার আসা যাক বিদ্যাসাগরের কাজের দ্বিতীয় এবং সম্ভবত সবচেয়ে গুরুত্বপূর্ণ স্তম্ভে। এটা ছিল আরও অনেক গভীর একটা কাজ, সমাজের আত্মাকেই পুনর্গঠন করা। আর এর একেবারে কেন্দ্রে ছিল নারী মুক্তি, বিশেষ করে বিধবাদের অধিকার প্রতিষ্ঠা। একবার কল্পনা করার চেষ্টা করুন ১৯ শতকের বাংলার কথা। একজন হিন্দু বিধবার জীবন তখন কী রকম ছিল? অবর্ণনীয় কষ্টের, মাথা ন্যাড়া করে দেওয়া হতো, পরনে শুধু সাদা থান, কোনো সামাজিক অনুষ্ঠানে যাওয়ার অধিকার নেই, সমাজের এক কোণায় তাদের জীবনটা যেন শেষ হয়ে যেত। এই অমানবিক প্রথাটা বিদ্যাসাগরকে ভেতর থেকে নাড়িয়ে দিয়েছিল। আর এই লড়াইয়ে তার কৌশলটা ছিল অসাধারণ। তিনি কিন্তু ধর্মকে আক্রমণ করেননি, বরং তিনি প্রাচীন হিন্দু শাস্ত্রের ভেতর থেকেই তার যুক্তি খুঁজে বের করেছিলেন। রীতিমতো পরাশর সংহিতা ঘেঁটে তিনি প্রমাণ করে দেখালেন যে বিধবা বিবাহ আসলে শাস্ত্রসম্মত। সেই শাস্ত্রেই লেখা আছে যে স্বামী নিখোঁজ হলে, মারা গেলে বা সন্ন্যাসী হলে নারীরা আবার বিয়ে করতে পারে। তার লড়াইটা কিন্তু খুব গোছানো ছিল, একদম স্টেপ বাই স্টেপ। প্রথমে কি করলেন? শাস্ত্র থেকে যুক্তি বের করলেন। তারপর জনমত তৈরির জন্য একের পর এক বই ছাপালেন। এরপর ৯৮৭ জনের সই নিয়ে সোজা ব্রিটিশ সরকারের কাছে আবেদন করলেন। আর চারদিকে যখন রক্ষণশীল সমাজের তীব্র বিরোধিতা, তখন তিনি নিজের টাকায় প্রথম বিধবা বিবাহের আয়োজন করে দেখালেন। বিরোধিতাটা যে কতটা তীব্র ছিল তার একটা উদাহরণ দিই। বিধবা বিবাহের বিরুদ্ধে যে পাল্টা আবেদনপত্র জমা পড়েছিল তাতে সই ছিল কত জানেন? প্রায় ৩৭,০০০। বিদ্যাসাগরের সমর্থনের প্রায় ৪ গুণ বেশি। ভাবা যায়? কিন্তু এত বাধা, এত বিরোধিতা কিচ্ছু তাকে থামাতে পারেনি। তার ওই অদম্য জেদের কাছে সমাজকে হার মানতেই হল। অবশেষে ১৮৫৬ সালের ২৬শে জুলাই পাশ হল হিন্দু বিধবা পুনর্বিবাহ আইন। এটা ছিল একটা ঐতিহাসিক মুহূর্ত, একটা বিরাট জয়। আর তার লড়াইটা কিন্তু শুধু বিধবা বিবাহ আইন পাশ করানোতেই থেমে যায়নি। তিনি নিজে উদাহরণ তৈরি করলেন, নিজের ছেলের সাথেই একজন বিধবার বিয়ে দিলেন। বাল্যবিবাহ, বহুবিবাহ, এগুলোর বিরুদ্ধে তিনি সারা জীবন লড়ে গেছেন। আর নারী শিক্ষা, সে তো এক অবিশ্বাস্য গল্প। মাত্র ৭ মাসের মধ্যে বাংলার গ্রামে গ্রামে তিনি ৩৫টা মেয়েদের স্কুল খুলেছিলেন। প্রায় ১৩০০রও বেশি মেয়ে তখন পড়াশোনার সুযোগ পেয়েছিল তার জন্য। তবে এমন একজন মহান মানুষেরও কিছু দিক ছিল যা নিয়ে বিতর্ক হয়। আর কোনো ঐতিহাসিক ব্যক্তিত্বকে পুরোপুরি বুঝতে হলে এই জটিল দিকগুলো আমাদের জানা দরকার।
যেমন ধরুন 1859 সালে লেফটেন্যান্ট গভর্নরকে একটা চিঠি লিখেছিলেন তিনি। সেখানে বিদ্যাসাগর বলছেন, আমার বিনীত মতে সরকারের উচিত শুধুমাত্র উচ্চবিত্তদের ব্যাপক হারে শিক্ষা দেওয়ার দিকেই মনোযোগ দেওয়া। তার যুক্তিটা ছিল যে যদি সমাজের ওপর তলার মানুষদের শিক্ষিত করা যায় তাহলে সেই জ্ঞান নাকি চুঁইয়ে চুঁইয়ে সাধারণ মানুষের কাছেও পৌঁছাবে। এই ভাবনাটা, যাকে বলে ডাউনওয়ার্ড ফিল্ট্রেশন থিওরি, তার অন্য সব প্রগতিশীল কাজের থেকে অনেকটাই আলাদা ছিল। এখানেই একজন নির্মাতার চরিত্রে জটিলতাগুলো ফুটে ওঠে, যা তাকে বুঝতে আমাদের আরও সাহায্য করে। এইসব বিতর্ক সত্ত্বেও বিদ্যাসাগরের রেখে যাওয়া উত্তরাধিকার আজও অমলিন, আজও উজ্জ্বল। তিনি আমাদের মনন এবং সমাজ এই দুটো ক্ষেত্রেই একটা নতুন মজবুত ভিত্তি গড়ে দিয়ে গেছেন। শুধু একবার তার জীবনের দিকে তাকান তাহলেই তার কাজের বিশালতাটা বোঝা যাবে। 1820 সালে একটা সাধারণ গ্রামে জন্ম। 1855তে বিধবা বিবাহ নিয়ে প্রথম বই লিখছেন। পরের বছরই 1856তে আইন পাশ করাচ্ছেন। তার 2 বছরের মধ্যে 1858 সালের মধ্যে 35টা মেয়েদের স্কুল তৈরি করে ফেলছেন। আর 1891 সালে যখন তিনি মারা গেলেন, তখন তিনি রেখে গেলেন একটা সম্পূর্ণ বদলে যাওয়া বাংলা। আর তার প্রভাব সেতু আজও আমাদের চারপাশে জীবন্ত। কলকাতার ওই যে বিখ্যাত বিদ্যাসাগর সেতু, কিংবা পশ্চিম মেদিনীপুরের বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়, আরও কত শত স্কুল কলেজ, সবই তো তার নামে। এমনকি বিবিসির একটা পোলে তাকে সর্বকালের অন্যতম শ্রেষ্ঠ বাঙালি হিসেবেও বেছে নেওয়া হয়েছিল। তাহলে শেষ প্রশ্নটা এটাই, ভেতর থেকে একটা সমাজকে সত্যি সত্যি বদলাতে ঠিক কী লাগে? বিদ্যাসাগরের জীবন আমাদের কি শেখায়? শেখায় যে এর জন্য লাগে একদিকে যেমন শাস্ত্রের গভীর জ্ঞান, তেমনি লাগে অদম্য সাহস, আধুনিক যুক্তি, আর সবকিছুর ওপরে মানুষের জন্য গভীর ভালোবাসা।